নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বুদ্ধদেব বসুর তিথি ডোর দ্বিতীয় পর্বের তৃতীয় অধ্যায়ের আজ শেষ অংশটুকু। শুরু করি। এর দু একদিন পরে সত্যেন রায়ই এলেন। স্বাতী ঘরে এসে দাঁড়াতেই বললেন, কেমন আছো স্বাতী? এর মধ্যে যে কদিনই দেখা হয়েছে প্রথম কথাই এই কেমন আছো স্বাতী। আর স্বাতীও ঠিক ঠিক জবাব দিয়েছে, ভালো আছি। কিন্তু আজ আর না বলে পারল না। রোজই এ কথা জিজ্ঞেস করেন কেন? রোজ রোজ দেখা হয় নাকি তোমার সঙ্গে? স্বাতী জবাব দিল, আপনার ইচ্ছে। তাছাড়া এক সেকেন্ড চুপ করে থেকে স্বাতীর কথাটাকে টপকে পার হলেন সত্যেন রায়। আমি সত্যি জানতে চাই তুমি কেমন আছো। তা বুঝি এক কথায় বলা যায়? অনেক কথাতেই বলো। অত কথা শোনবার সময় হবে না আপনার। এতই কথা? স্বাতী জবাব দিল না। শুনি না। স্বাতী একটু পরে বলল, এবার যাচ্ছেন না কোথাও ছুটিতে? যাচ্ছি। যাচ্ছেন বলেই লজ্জা পেল স্বাতী, কেননা তার নিজের কানেই ধরা পড়ল যে সে উল্টো উত্তরটা আশা করেছিল। কেন যেতে নেই? একটু যেন ঠাট্টা সুর সত্যেন রায়ের কথায়, যেন ছুটিতে বাইরে যাওয়ার পরামর্শ চাচ্ছেন স্বাতীর কাছে। আর স্বাতী যদি না বলে তাহলেই তিনি আর নড়েন না। মনে মনে স্বাতীর কেমন মাথা নিচু হলো, গলা বুঝে এলো, কিন্তু সেই সঙ্গে তার 18 বছর তাকে ঠেলে এগিয়ে দিল সাহসের সীমান্তে। যেন ঠাট্টার উত্তরে ঠাট্টা করেই বলে ফেলল, ছুটি হলেই বাইরে বুঝে যেতেই হবে? যেতে হবে না এমন কোনো কারণ কি আমার আছে? সত্যেন রায়ও প্রশ্নের উত্তরে প্রশ্ন করলেন, কিন্তু প্রশ্নটা স্বাতীকে নিশ্চয়ই নয়, যেন নিজেকেই, যেন জানালার পর্দা ফাঁকে দেখা চিলতে রোদটুকুর কাছে জেনে নিচ্ছেন নিজের অদৃষ্ট। তক্ষুনি চোখ সরে এলো, চোখ পড়ল স্বাতীর চোখে। যেন একটা দম আটকানো মিনিটকে হেসে উড়িয়ে দিয়ে খুব ভালো মানুষের মতো বললেন, তুমিও তো কোথাও ঘুরে এলে পারো একবার। আমি আর কোথায় যাব? স্বাতীও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কেন, তোমার বড়দির কাছে? সঙ্গে সঙ্গে জবাব দিলেন সত্যেন রায়। বড়দি আপনাকে একবার যেতে বলেছিলেন। তোমাকে বলেননি? আমাকেই তো বলে গিয়েছেন আপনাকে বলতে। তোমাকে যেতে বলেননি? আমাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? স্বাতী হাসল। তাহলে বাবার তো ছুটি নেই, তাই নিতে পারেন না ছুটি? কি জানি, তোমার বড়দি তো আসতে পারেন আবার। তারও আশা কি সোজা? আপনার মতো স্বাধীন তো নয় সবাই। স্বাধীন মানে? স্বাধীন মানে স্বাধীন। স্বাধীন হওয়া খুব ভালো বুঝি? মনে মনে নিজের স্বাধীনতা উপভোগ করে সত্যেন বলল। আমি কি করে বলবো? সত্যেন রায় আবার তাকালেন জানলা ফাঁকের চিলতে রোদের দিকে, আর সেদিকে চোখ রেখেই উঠে পড়লেন। খাপ ছাড়া লাগলো, বড় হঠাৎ মনে হলো উঠে পড়াটা। যাচ্ছেন? এখনই যাবেন? একটু বসুন না। কোনটা বললে ভালো হয়, কীরকম করে বললে ভালো শোনায়, না কিছু না বলাই ভালো, এই দুর্ভাবনার হাত থেকে স্বাতীকে উদ্ধার করলেন আপিস ফেরত রাজেনবাবু ভারী পায়ে ঘরে ঢুকে। সত্যেনকে দেখে তার ক্লান্ত মুখে হাসি ফুটল। এই যে কতক্ষণ? স্বাতী বলল, উনি এইমাত্রই এলেন, এইমাত্রই চলে যাচ্ছেন। কেন, একটু বসো, আমি আসছি। একটু বসছেন তাহলে? বাবা ভিতরে যাবার পর স্বাতী বলল, এত সহজে রাজি হওয়াটা ভালো লাগলো না তার। একটু পরে আবার বলল, আজ আপনার তেমন তাড়া নেই মনে হচ্ছে। কিসের তাড়া? বলুন তো কিসের? আমি কি তাড়াহুড়ো করি সব সময়?
সব সময়ের কথা জানি না, তবে আমি যতটুকু দেখি তাই তো দেখি। যাই হোক, অন্তত বাবার কথাটা যে রাখলেন, কথা রাখতে খুব ভালো লাগে আমার। সকলের কথাই? কারো কারো কথা? কার কার? তোমার বাবার কথা তো নিশ্চয়ই। স্বাতী একটু চুপ করে থাকল, তারপর বলল, তাহলে মুখের কথাই আপনার কাছে কথা? ঠিক মুখের কথাই নয়, কিন্তু মুখ ফুটে না বললেও তো হয় না। সেটাই তো ভালো, সেটাই সাধারণ। তুমি বুঝি সাধারণ ভালোবাসো না? আপনি কি বাসেন? সাধারণ হতে বেশ ভালো লাগে। স্বাতী আবার একটু ভাবল। আমার মনে হয়। একটু অপেক্ষা করে সত্যেন রায় বললেন, কি মনে হয় তোমার? স্বাতী অন্যদিকে তাকিয়ে বলল, আমি চা নিয়ে আসি বাবা। ধুতি গেঞ্জি পরা রাজেনবাবুকে দেখে সত্যেনের মুখের ভাবটা যেন সহজ হলো, যেন আরও আরাম করে বসল চেয়ারে। রাজেনবাবু বললেন, কেমন আছো? ভালো। সত্যেন জবাব দিল মৃদু হেসে, কোনো অসুবিধে হচ্ছে না তো? অসুবিধে কেন? খোঁজ খবর নিতে পারিনি অনেক দিন। তা ভালো আছো বেশ? ভালো আছি। দুজন দূর বয়সী লাজুক মানুষের কথাবার্তা এখানেই ঠেকে গেল। এরপরে দুজনে বসে রইল দুদিকে তাকিয়ে, যতক্ষণ না চা এলো। আর চা শেষ করেই রাজেনবাবু পালালেন। প্রায় সন্ধে ততক্ষণে, কিন্তু রাত নামতে দেরি তখনও। বৈশাখের সবচেয়ে সুখের সময়টি শহর ভরে ছড়িয়ে পড়ছে। সত্যেন রায় বললেন, বলো স্বাতী, কি মনে হয় তোমার? চায়ের বাসনগুলি ট্রের উপর সাজিয়ে সোজা হয়ে দাঁড়ালো স্বাতী। তার পিছনের নীল রঙের পর্দায় আর ঘরের আবছা আলোয় তাকে অসাধারণ ফর্সা লাগলো সত্যেনের চোখে। অনেকটা লম্বাও, আর বয়সের চেয়ে বড়। কি বলো? কি মনে হয় তোমার বলো? কি আবার মনে হয়? কি বলতে বলতে থেমে গেলে তখন, নাকি? স্বাতী দেখল সত্যেন রায় মুখে হাত বুলোলেন একবার, রুমাল বের করলেন পকেট থেকে, কিন্তু রুমালের কোনো ব্যবহার না করে আবার ফিরিয়ে রাখলেন। তারপর আস্তে আস্তে উঠলেন, দু পা কাছে এসে আস্তে বললেন, স্বাতী চলি। স্বাতী সঙ্গে সঙ্গে এলো দরজা পর্যন্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সত্যেন রায় সিঁড়ি 3টে নামলেন, ছোট্ট জমিটুকু আস্তে পার হলেন, ঘুরে দাঁড়িয়ে নিচু ফটকটায় হুড়কো লাগালেন। তারপর হাঁটতে লাগলেন তাড়াতাড়ি, মিলিয়ে গেলেন মোড় নিয়ে। আর সেই সন্ধ্যার ছায়া আনন্দ হয়ে নামল স্বাতীর মনে। বৈশাখের সমস্ত হাওয়া আনন্দ হয়ে তার বুকের মধ্যে বয়ে গেল। চিঠি এলো কদিন পরে সিলেট থেকে। ছোট্ট চিঠি। উঠেছি এক বন্ধুর বাড়িতে। সুন্দর শহর, কিন্তু এ শুধু খিদে জাগানো সুপ্ত। ভোজ আরম্ভ হবে যখন রওনা হব শিলং। পড়তে পড়তেই জবাব জন্মালো মনে, কিন্তু লিখবে কি করে? চিঠি আর চিঠির খাম উল্টে পাল্টে ঠিকানা মিলল না কোথাও। ফোঁস করে উঠল রাগ, কিন্তু তক্ষুনি তাকে পোষ মানালো। রাগ কার উপর? মানে রাগ জানাতে না পারলে রাগ করে লাভ? আবার যখন চিঠি এলো 3 দিন পরে, খাম দেখেই স্বাতী বলল, না লিখব না। কিন্তু মুখ গম্ভীর করে, এমনকি খামটা 2-3 মিনিট না খুলে ফেলে রেখেও নিজেকে বিশ্বাস করাতে পারল না যে চিঠি না পেলেও ক্রমাগত লিখতেই থাকবেন সত্যেন রায়। আর খাম খুলে পড়বার আগেই শুধু কোঁকড়া কালো হাতের লেখায় ভরা চওড়া কাগজটা চোখে দেখেই তার এত ভালো লাগলো যে প্রথমবারে সব কথা পড়াই হলো না। শুধু এটুকু বুঝল যে শিলং পৌঁছেছেন, আর সিলেট থেকে শিলংয়ের রাস্তায় দৃশ্য দেখতে দেখতে দম বন্ধ হয়। চিঠি রেখে দিয়ে ঘুরিয়ে পরে নিল শাড়ি,
খামোকা খানিকটা ঘুরে এলো বাইরে। রাস্তায় দেখা কলেজ বন্ধু চিত্রার সঙ্গে। তত বোকা আর লাগলো না। বেশ ভালোই তো ফিরে এসে আবার পড়ল। বিকেলে আরও একবার। আর যতক্ষণ পড়ল না ততক্ষণ চিঠির কথাই ভাবল। আবার যখনই নিজের কাছে তা ধরা পড়ল তখনই ধমক দিল নিজেকে। অন্য কোনো ভাবনাকে ধাওয়া করল। বড়দি, হারিদ্দা, কদিন পরে বিএ ক্লাসে ভর্তি হওয়া, কিন্তু মন পেছিয়ে পড়ল একটু পরেই। ফিরে এলো ঠিক সেখানেই, আর তারপর যেন হাসি পেল এই খেলায়। মেনে নিল মনের বায়না। যেমন প্রথমে বিরক্ত হলেও খানিক পরে আমাদের ভালোই লাগে দুষ্ট কোনো মিষ্টি ছেলের আবদার। রাত জেগে জেগে জবাব লিখল, আবার চিঠি, আবার জবাব। লম্বা জলজলে গ্রীষ্মের গুনগুন দিনগুলির অনেকখানি ভরে গেল চিঠি পাওয়ায়, আর চিঠি লেখায়, আর চিঠি ভাবায়। সেদিন দুপুরে ঘুমিয়ে পড়েছিল। জেগে উঠে দেখে ঘড়িতে 4টে। তবু দুপুর, আস্ত দুপুর, মস্ত দিন রাজার মতো জুড়ে আছে। উজাড় করে দিয়েও ফুরোয় না। একা বাড়িতে এঘর ও ঘর ঘুরল একটু। জানলা বন্ধ বসবার ঘরটায় তাত যেন হাতে ছোঁয়া যায়। সাথী পাখা খুলতে গিয়ে সরে এলো, খুলে দিল সামনের দরজা। সঙ্গে সঙ্গে হৈ হৈ হাওয়া উড়িয়ে ঝলসে দিল চোখ মুখ। ভালো লাগলো, ভালো লাগলো রোদ, ঝাপসা ধুলো, কাকড়ের চরকি, ভাজা ভাজা সিঁড়ির আগুন গরমে পা কুঁকড়ে গেল। তবু চেপে ধরল ইচ্ছে করে, জোর করে পা থেকে মেরুদণ্ডে, মেরুদণ্ড থেকে মগজে তাপের পিন ফুটল ঝিমঝিম। সেটাও ভালো লাগলো। বাইরের দিকে একটু তাকিয়ে থেকে পা সরালো, ফিরল ঘরের দিকে। ফিরতেই চোখ ঠেকল বি জন কোম্পানির চিঠি বাক্সটায়। চোখে পড়ল কাচের খোপে চিঠি। রোদ রঙের সাদা একটি খাম, সাথীর নাম দেখিয়ে শুয়ে আছে নিশ্চিন্তে। দাদার আজকাল নতুন এক ফ্যাশন হয়েছে। চিঠি বাক্সের তালা, সুটকেসে তালা, এমনকি বেরিয়ে যায় ঘরে তালা দিয়ে চাবি পকেটে নিয়ে। উপায়? কিছু উপায় নেই। চুপ করে বসে থাকতে হবে যতক্ষণ না দাদা দয়া করে বাড়ি ফেরে। হোক সন্ধেবেলায়, কি রাত দুপুরে, কি কাল সকালে। সাদার উপর কালোতে আঁকা খামটিকে অনেকক্ষণ ধরে দেখল সাথী। একবার এদিক থেকে, একবার ওদিক থেকে। কিন্তু মিছিমিছি রোদে পুড়ে কি হবে? চিঠি কি পাখি যে উড়ে আসবে? আর পাখি হলেও ওই খাঁচা থেকে বেরোতে পারত কি? ঘরে এসে জানালাগুলি খুলে দিল, বসল চুপ করে। বসে বসে শুনল দূরে রাস্তায় জল দেবার শব্দ, দূর থেকে আস্তে আস্তে কাছে, আর তারপর কতক্ষণ পর সে ঠিক বুঝল না। দাদাকে ঘরে ঢুকতে দেখে, সব দিনের চাইতে অনেক আগে বাড়ি ফিরতে দেখে সে একটুও অবাক হলো না। বরং তার মনে হলো সেই দাদাকে ধরে এনেছে তার ইচ্ছার অসীম লম্বা দড়ি দিয়ে টেনে। কি রে, উস্কো খুস্কো হয়ে বসে আছি সেখানে? সাথী বলল, চিঠির বাক্সের চাবিটা দে। বিজন চাবি দিল না। বাক্স খুলে চিঠি নিয়ে এলো। সাথীর হাতে দেবার আগে একটু তাকিয়ে বলল, কে লিখেছে রে? যেন প্রশ্ন করার কারণ দেখিয়ে আবার বলল, বেশ ভারী। চিঠি হাতে নিয়ে সাথী বলল, সত্যেন রায় লিখেছেন। ও, তোর সেই বাচ্চা প্রফেসর চাকরি গেছে বুঝি? মানে? তবে যে কলকাতার বাইরে। গ্রীষ্মের ছুটি না এখন, শিলং বেড়াতে গেছেন। সাথীকে বোঝাতে হলো। ও ছুটি। বিজন ঠোঁট বাঁকালো। ওসব ছুটি ফুটির কথা মনেই থাকে না আমাদের। তা এই কলেজের মাস্টাররা আছে মন্দ না, মাইনেতে ছক্কা হলেও ছুটিতে টেক্কা। যদিও এত ছুটি কি করে কাটায় আমি সত্যি বলতে ভাবতেই পারি না। কি করেই বা পারবি? দাদাকে যেন সান্ত্বনা দিয়ে সাথী চলে এলো তার ঘরে। খানিক পরে বিজনও এলো। হলো চিঠি পড়া? বোনের সঙ্গে আলাপ চুলল, ঠোঁটে একটু হাসি টেনে। চিঠিটা খামে ভরে রেখে সাথী বলল, বাড়ির চিঠিও তোর কোম্পানির বাক্সে দিয়ে যায়, চাবিটা আমার কাছে রাখিস। পিয়নকে বলে দিলেই হয়। তা বলে দেব, তবু চাবিটা আমার কাছেই থাকা ভালো।
স্বাতী চোখ তুলল দাদার দিকে। বিজন পাতলুনের পকেট থেকে চাবির রিং বের করল, উঁচু করে চোখের সামনে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল একটু, 2 আঙুলে টিপে টিপে একটা ছোট্ট চাবি খুলে নিয়ে, ডুপ্লিকেটটা রাখ তবে বলে এমনভাবে স্বাতীর হাতে দিল যেন বোনের মন জোগাতে গিয়ে নিজের একটি মহামূল্য সম্পত্তি হাতছাড়া করল। তারপর এদিক ওদিক তাকিয়ে যেন বেছে বেছে ভেবে চিনতেই বসল কুশন আটা বেতের চেয়ারটিতে, পিঠ এলিয়ে সিগারেট ধরিয়ে আয়েসি ধরনে বলল, মজুমদারকে একদিন চায়ে বলবো ভাবছি। স্বাতী কথা বলল না। সিগারেটের মাথার ছোট্ট ছাইটুকুতে চোখ রেখে বিজন আবার বলল, বিজনেসে যদি দাঁড়িয়ে যাই তো মজুমদারেরই জন্য, ওকে মাঝে মাঝে খাওয়ানো টাওয়ানো উচিত। বেশ তো, হোটেলে নেমন্তন্ন কর। হোটেলে? ওহ, হোটেল পচে গেছে। আর তাছাড়া, বিজন একটু থামল, যেন ভাবল, তাছাড়া বাড়িতে বললে খুশি হয়। কে খুশি হয়? কে আবার? আমার কথা কি শুনতে পাচ্ছিস না তুই? তা বাবাকে বলিস, বাবা যদি মত করেন। হো, এর জন্য আবার বাবাকে বলতে হবে? উচিত তো। উচিত কেন? আমার একজন বন্ধুকে খাওয়াতে পারি না ইচ্ছে করলে? বন্ধু? স্বাতী হেসে ফেলল। হাসলি যে? ওই 40 বছরের টেকোটা তোর বন্ধু? 40? এবার হাসল বিজন। 40 কিরে, এই 30-32 হবে। চমৎকার মানুষ, আর পয়সাও করেছে খুব। সেজন্যই চমৎকার? তা যাই বলিস। বিজন কবুল করল, পয়সা করতে হলে মাথা চাই, আঠা চাই কাজে। কিছু ছিল না মজুমদারের, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, এক্কেবারে সেলফ মেড ম্যান। বিয়ে করেনি, বাড়ির সঙ্গে সম্পর্ক নেই, দিনরাত কাজ কাজ আর কাজ। বন্ধু গৌরবে প্রদীপ্ত হল বিজন। বাহ, তাহলে ইনিই তোর আদর্শ পুরুষ এখন? মন্দ আদর্শটা? তুই জানিস। আমার জন্য কেন যে মজুমদার এত করে তা ভেবেই পাই না। বিজন যেন আপন মনেই কথাটা বলল। ওর কাছে কত লোক এসে ধর্ণা দেয় রোজ, কিন্তু আমাকে বলতেও হয়নি কিছু, শুধু দেখেই তোকে চিনেছে। দাদার কথা শেষ করল স্বাতী। তাই বোধহয়। বিজন আড়মোড়া ভেঙে উদাসভাবে উঠে দাঁড়াল। বোনের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, তুই এত শ্যাবি থাকিস কেন রে? আজ বড্ড ইংরেজি বলছিস দাদা। এ আর কি, যা ইংরেজি বলে বিজনেস সার্কেল। আ ব্লাস্ট ইউর বাইল অন মাই লেফট ফুট, শুনেছিস কখনো? ঘরে বসে বসে বই গিললে কি আর? তা এরকম বিচ্ছিরি থাকিস কেন বলতো? ভালো শাড়ি টাড়ি নেই? ও মা! স্বাতী তার আঁচলের বাড়তি অংশটা দুহাতে টান করে সামনে ধরল। এ শাড়িটা নাকি মন্দ? কি সুন্দর ধনেখালি শাড়ি, একটু ময়লা হয়েছে, তা একটু ময়লাই তো পরে আরাম। রটন, যা সব বম্বে প্রিন্ট উঠেছে আজকাল। আরও কি বলতে গিয়ে হঠাৎ যেন থেমে গেল বিজন। পাতলুনের পকেটে হাত দিয়ে চাবি আর খুচরোয় রিনঝিন আওয়াজ করে বলল, তাহলে শনিবার বলবো মজুমদারকে, খাবার টাবার কিছু তৈরি রাখিস। আমি পারবো না। কেন পারবি না? কেন কেন আবার কি? পারবো না জেনে রাখ। বিজন চোখ সরু করে একটু তাকিয়ে রইল বোনের দিকে, যেন মনস্থির করতে পারছে না এরপর কি বলবে। তার চোখের চকচকানির দিকে তাকিয়ে স্বাতীর মনে লাফিয়ে উঠল বাবার কথাটা। ফস করে বলে ফেলল, তোর ব্যবসার দলবল বাড়িতে আনিস কেন? ও এই কথা! এতক্ষণের চেপে রাখার রাগ এবার ফেটে পড়ল। এই কথা? বাবা পছন্দ করেন না জানিস, ও সব বাজে লোক। বাজে? বিজন এক লাফে এগিয়ে এলো কাছে, স্বাতীর মুখের সামনে হাতের মুঠি নেড়ে নেড়ে বলতে লাগলো, এত আস্পর্ধা তোর, এত অসভ্য হয়েছিস তুই। তা বাপ যেরকম, মেয়ে তো সেই রকমই হবে। ছেলে সেরকম হলে তো বাঁচা যেত। বিজনের তোড়ের মধ্যেই বলে উঠল স্বাতী। হ্যাঁ, পুরুষরা সব ভেড়া বললে তোদের খুব সুবিধে না?
যত খুশি তুই চেঁচাতে পারিস, কিন্তু তোর ওসব আড্ডা চলবে না বাড়িতে। চলবে না? কার কথায় চলবে না শুনি? যার বাড়ি তার কথায়। বাড়ি কি তোমার? তোমারও নয়, নিশ্চয়ই আমার। ইস! শোন সাথী, তোর সঙ্গে তর্ক করব না। শুনে রাখ, এ বাড়ি আমার। এখানে আমি যা ইচ্ছে তাই করব। পছন্দ না হয় আমাকে বলুক না এসে রাজেন মিত্তির। তোর কাছে গুজগুজ করে কেন? করে এই জন্য যে তুই একটা ষাঁড়, আর তোর সঙ্গে কোনো ভদ্রলোক কথা বলতে পারে না। ভদ্র মহিলা তো খুব পারে। পারতেই হয়। আমি যদি বাবার দিকে না দেখি, তাহলে তুই তো বাড়ি থেকে তাড়াবি বাবাকে। চুপ! বিজন সত্যি ষাঁড়ের মতো চেঁচালো এবার। আর একটা কথা বলবি তো তোকে তাড়াবো বাড়ি থেকে, এই এমনি করে ঘাড়ে ধরে। হাতের আঙুলগুলিকে সাপের ফণার মতো করে ছড়িয়ে সাথীর ঘাড়ের কাছে নিয়ে এলো। এমনি করে, বুঝলি? ঘাড় ধরে রাস্তায় বের করে দেব। হাঁ করে তাকিয়ে দেখবে রাজেন মিত্তির। আমার বন্ধুদের নিয়ে তার এত জ্বলুনি? আর হন্তদন্ত হয়ে 50 বার নেমন্তন্ন করতে ছোটেন তোর ওই মিনমিনে মেয়েলি মিরকুট্টে সত্যেন রায়কে। ছাইয়ের মতো মুখ হলো সাথীর, তারপর গনগনে কয়লার উনুনের মতো হলো। কথা বলতে গিয়ে বেঁধে গেল গলায়। বড় বড় চোখে তাকিয়ে দেখল দাদার মুখটা বদরাগী বেড়ালের মতো হয়ে গেছে। আর একটু পরে বিজন যখন আবার কথা বলল, তখন তার গলার আওয়াজটাও শোনালো ফ্যাঁস ফ্যাঁসে, ছেঁড়া ছেঁড়া, বেড়াল মতো। বাবা একটা হাবা, কিন্তু আমি তোমার অসভ্যতার ঢিট করে ছাড়ব। বিজনের লিকলিকে আঙুলটা সাথীর নাকের একেবারে কাছে এসে কেঁপে কেঁপে সরে গেল। সাথীও পিছনে সরল একটু, আরও একটু, কিন্তু চোখ সরালো না দাদার মুখ থেকে। আর বিজন দাঁতে দাঁত ঘষে বলতে লাগলো, ঢিট করে ছাড়ব, শুধু তোকে না, ওই পুচকে প্রফেসরটাকেও। চিঠি লেখার আর লোক পান না? রাস্কেল! আসুক এবার, মেরে তাড়াবো এই পাড়া থেকে। সরতে সরতে সাথী দাঁড়িয়েছিল তার পড়ার টেবিলের ঠেস দিয়ে। চোখের কোণ দুটি লাল, চোখের তলায় একটি শিরা উঁচু, একটু খোলা ঠোঁটে আর একটু ফোলা নাকে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। বিজনের কথা শেষ হবার পরেও চুপ করেই থাকল। কিন্তু বিজন আবার যেই মুখ খুলল আরও কিছু বলবে বলে, তক্ষুনি লম্বা সাদা হাতে ছুঁড়ে মারল ঠিক তার মুখের উপর শক্ত একটা মোটা বই। শব্দ হলো বেশ জোরেই, আর বইটা যখন পাতা খোলা কাত হয়ে মেঝের উপর পড়ে গেল, তখন সাথী বলল, বেরো। বিজন ডান হাতটি একবার গোল করে ঘুরিয়ে আনলো মুখের উপর, চুল উল্টিয়ে দিল বাঁ হাতে। বইটার দিকে একটু তাকিয়ে থেকে জুতো পরা পায়ের এক লাথিতে পাঠিয়ে দিল একেবারে ঘরের বাইরে। তারপর বুক টান করে উঁচু মাথায় বেরিয়ে গেল নিজে। যাবার সময় বলে গেল, তোরও একদিন ওই দশা হবে। তৃতীয় অধ্যায় আজ এই পর্যন্তই। ফিরে আসছি পরের অধ্যায় নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।